হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সমস্ত ফলের গাছের মধ্যে একটি অন্যতম ফল হলো ডালিম বা আনার। স্থানভেদে এটি ডালিম বা আনার নামে পরিচিত হলেও এটি কিন্তু একই ধরনের ফল, এর বৈশিষ্ট্য স্বাদ একই রকম। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই ডিসেম্বর মাসে অর্থাৎ শীতের পরশ পড়তে না পড়তে ছাদ বাগানের ডালিম বা আনার গাছের পরিচর্যা, এই সময় ডালিম বা আনার গাছের কী ধরনের খাবার দেবেন, কীভাবে ডাল কাটাই ছাঁটাই করতে পারবেন, কতটা পরিমাণ করতে পারবেন, এই সময় গাছে কী খাবার দিলে আগামী দিনে গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। আজকের ভিডিওটি দেখলে আপনি অনেক অংশে উপকৃত হবেন এবং আপনার অনেক ধারণা পাল্টে যাবে। তাই আজকের ভিডিওটি দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন। সর্বপ্রথম বলি, শীতের পরশ পড়তে না পড়তে ডালিম বা আনার গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ার মধ্যে অন্যতম সমস্যা হলো এই ডালিম বা আনার গাছের বিভিন্ন যে সরু হালকা ডালগুলো আছে সেগুলো শুকিয়ে যায়। এই সরু বা হালকা ডালগুলো যখন শুকিয়ে যায় তখন দ্রুত আপনাকে এই সরু বা হালকা ডালগুলোকে আগেটাকে প্রুন করে দিতে হবে বা কাটাই ছাঁটাই করে দিতে হবে। এই ডাল শুকিয়ে যাওয়া রোগকে ড্রাই ব্যাক বলা হয়। আর ডালিম বা আনার গাছে কিন্তু এই ড্রাই ব্যাক জনিত একটু সমস্যা দেখা যায় শীত পড়তে না পড়তে। যদি আপনার ছাদ বাগানের গাছটি 2 বছরের ছোট হয় তাহলে কিন্তু আপনি শুধুমাত্র এই শুকনো ডালপালাগুলো কেটে দিলেই যথেষ্ট। কিন্তু যদি আপনার ছাদ বাগানের গাছগুলো 2 বছরের বেশি হয় সেই সমস্ত গাছগুলোকে আপনি আবার ঝাঁকড়া এবং পুনরায় নতুন পাতা আনার জন্য আপনি কিন্তু এইভাবে প্রুন করতে পারেন, অর্থাৎ এক কথায় হার্ড প্রুনিং করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। আমি নভেম্বর মাসের শেষের দিকে এই ডালিম গাছটিকে হার্ড প্রুনিং করেছিলাম। বর্তমানে দেখতে পাচ্ছেন আমার ডালিম বা আনার গাছে কিন্তু প্রচুর পরিমাণ কচি পাতা আসছে। আর সমস্যাটা হয়ে যায় এখানে, ডালিম বা আনার গাছে এই কচি পাতা আসলে সবচেয়ে যে সমস্যাটি হয়, জাপ পোকা, বিভিন্ন ধরনের বিটেল, এরা এসে গাছের এই যে কচি পাতাগুলোতে সরাসরি আক্রমণ করে। তাই এই কচি পাতা আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনাকে নানাবিধ ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ বিধি করার আগে আমি এই সময় আপনাদের বলি, এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসে এই ডালিম বা আনার গাছে আপনারা কি সার প্রয়োগ করবেন। দেখুন, যে কোনো গাছ বেড়ে ওঠার জন্য তার সুষম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে উদ্ভিদ হোক আর প্রাণী, বেঁচে থাকার জন্য যেমন জল, খাবার সব কিছু দরকার, উদ্ভিদেরও ঠিক তেমনই কিন্তু দরকার। তো আপনার ছাদ বাগানের ডালিম বা আনার গাছে যে কোনো পাত্রে আপনি রেখেছেন, যে কোনো পাত্রে আপনি করেছেন, যেমন আমার এই পাত্রটি একদম পলিথিনের পাত্রে, পাত্রটি একদম জরাচীর্ণ হয়ে গেছে, আপনাদের সরাসরি দেখাচ্ছি, এখানে কোনো হেজিটেটের বিষয় নয়, জরাচীর্ণ হয়ে গেছে। শুধু আমার সময়ের অভাবে আমি এটাকে রিপোর্টিং করতে পারছি না। তবে আপনারা যারা রিপোর্টিং করতে চাইছেন অবশ্যই এই সময় রিপোর্টিং করে ফেলবেন। পাশাপাশি আমার এখানে যে 2 বছরের ছোট গাছ বা অল্প বয়সী গাছটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 14 ইঞ্চি টবের কাছাকাছি একটা আছে। এবারে এই গাছে কিন্তু আপনাকে খাবার দিতে হবে। কি খাবার দেবেন? এমন ধরনের খাবারগুলো দেবেন যে খাবারে ম্যাক্রো মাইক্রো সব ধরনের খাবার থাকে। তো আসুন, এবং কিছু পরিমাণ ফোলিয়ার স্প্রে আছে, কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। আজকের ভিডিওটি একটা করে সব বলে দেবো, ধৈর্য নিয়ে দেখুন। তো সর্বপ্রথম যেটা বলছিলাম, এই ডালিম গাছের গোড়াতে যে এই যে খাবার দেওয়ার বিষয়টা, এই খাবার দেবো। তো এবারে এই খাবার আমরা কি খাবার দেবো? তো ফ্রেন্ডস, এই মুহূর্তে দেখুন আমার কাছে খাবার রেডি করা আছে, অর্থাৎ রেডি করা খাবার আমার কাছে সবসময় থাকে। তো আপনাদের সামনে রেশিওটা দেখাতে পারলাম না, তবে আমি বলে দিচ্ছি এই খাবারের মধ্যে কি আছে। দেখুন, এই খাবারের মধ্যে সর্বপ্রথম যে খাবারটি আছে সেটি হচ্ছে একটি কম্পোস্ট। এটি ভার্মি কম্পোস্ট হতে পারে, কাউডান কম্পোস্ট হতে পারে, যে কোনো ধরনের কম্পোস্ট। তবে আপনারা টবের আয়তন অনুযায়ী আপনারা অবশ্যই এই কম্পোস্ট সার বা আরও যেসব সামগ্রী বলছে সেগুলো নেবেন। যেমন ধরুন, আমার এই 14 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি প্রায় 50 থেকে 100 গ্রাম খাবার আমি দিতে পারবো। এই 50 থেকে 100 গ্রাম খাবারের মধ্যে
আপনি ভার্মি কম্পোস্টের পরিমাণ বেশি রাখবেন। বাকি যেসব জিনিসগুলো আছে সবগুলো অল্প অল্প রাখলে যথেষ্ট। যেমন এই গাছটির মধ্যে আমি প্রায় 200 গ্রাম খাবার দেব। তো এই 200 গ্রামের খাবারের মধ্যে আমি প্রায় 100 গ্রামের কাছাকাছি ভার্মি কম্পোস্ট রাখবো, বাকি খাবারগুলো অল্প অল্প দিলে হয়ে যাবে। এইভাবে একটা মোটামুটি চোখের আন্দাজ দিয়ে করতে হবে। তো এবার দেখুন, এই যে খাবার, এই খাবারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, এই খাবারের মধ্যে আছে নিমখোল, যাতে এই খাবারের মধ্যে কোনো পোকা না লাগে। এই খাবারের মধ্যে ফসফরাসের চাহিদা কমানোর জন্য শিংকুচি, হাড়গুঁড়ো আছে। এবং এই খাবারের মধ্যে এসএসপি আছে, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। যাদের কাছে সিঙ্গেল সুপার ফসফেট নেই তারা টিএসপি ব্যবহার করতে পারেন। এবং এই খাবারের মধ্যে আছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট যাতে গাছের শিকড়কে শক্তিশালী করে। কারণ দেখুন, এই যে খাবার দেওয়ার আগে গাছের মাটিগুলোকে খুশিয়ে নিয়েছি, এই যে ফিডিং রুটগুলো আছে, এই ফিডিং রুটগুলো কিছু কিছু রুট কেটে যাবে। এ দেখুন কত রুট কেটে গেছে। এই গাছকে ঝিমুনির হাত থেকে বাঁচাতে, স্ট্রেচের হাত থেকে বাঁচাতে এই খাবারের মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া দরকার। যে কোনো গাছের খাবার তৈরি করার ক্ষেত্রে এবং গোড়া খুশানোর পরে যে ফিডিং রুট কেটে যায় তার যাতে স্ট্রেচ গাছে না পড়ে তার জন্য কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া উচিত। এবং সর্বোপরি এই খাবারের মধ্যে একটু আপনারা এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ অবশ্যই দিয়ে দেবেন। তাহলে কি বলেছি, এই খাবারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, এই খাবারের মধ্যে আছে নিমখোল, এই খাবারের মধ্যে আছে হাড়গুঁড়ো এবং শিংকুচি, এই খাবারের মধ্যে আছে এসএসপি বা টিএসপি, এই খাবারের মধ্যে আছে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই সমগ্র উপকরণগুলোকে আপনাকে অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে আপনারা যে টবের মাটিটি খুশিয়ে দিলেন, এবারে টবের মাটিটি খুশিয়ে দেওয়ার পরে মাটিগুলোকে একটু সরিয়ে নেবেন। মাটিগুলো সরিয়ে নিয়ে একদম কিনারা বরাবর, অর্থাৎ খাবারটি গাছের গোড়াতে একদম দেবেন না, এই যে কিনারা বরাবর, এই কিনারা বরাবর আপনারা খাবারটাকে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। দেখুন আমি খাবারটাকে দিয়ে দিচ্ছি, আমি অবশ্যই আপনাদের সামনে দেখাচ্ছি। এইভাবে মোটামুটি খাবারটা দিয়ে দেবেন। আমি যদিও কতটা দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি সব রকমভাবে দেখানোর জন্য। এইভাবে কিনারা বরাবর খাবারগুলো দিয়ে দেবেন। এবং খাবার দেওয়ার পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই মাটিগুলোকে আবার পুনরায় কিন্তু ঢেকে দিতে হবে। দেখুন এই মাটিগুলোকে আমি পুনরায় কিন্তু আবার ঢেকে দিচ্ছি। এই মাটিগুলো, যে মাটিগুলো গাছের গোড়াতে আমি সরিয়ে নিয়েছিলাম। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই গাছের গোড়াতে জল দেওয়া। জল কতটা পরিমাণ দেবেন? জল খুব বেশি পরিমাণ দেবেন না, যাতে করে মাটিটা ভিজে থাকে এবং মাটির সঙ্গে এই খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে। একদম কাদা কাদা করবেন না, অল্প পরিমাণ জলের ছিটা মতো দিলে অবশ্যই ভালো হবে। ঠিক একইভাবে এখানেও কিন্তু খাবারটি দিতে হবে। এবারে আপনি খাবার দিলেন, গাছ কাটাই ছাঁটাই করলেন। এবারে যে জিনিসটাতে আমি বলছিলাম সেটা হচ্ছে গাছের কচি পাতা। কচি পাতা আসলে গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয় বলেছি। এই ধরনের সমস্যা আপনার হলে আপনার অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। এই সাইপারমেথ্রিন গ্রুপের বা ইমিডাক্লোপিড গ্রুপের বাজার চলতে অনেক কীটনাশক আছে। আপনার সপ্তাহে একবার করে এই কচি পাতার উপরে অবশ্যই স্প্রে করবেন। এছাড়া এই গাছে যাতে কোনো রকমের ফাঙ্গাসের উৎপাত না লাগে তার জন্য সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45 যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনাকে সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে। এবারে আপনাকে এই সময় একটা পিজিআর প্রয়োগ করতে হবে, কারণ এই সময় গাছের একটু স্ট্রেচ পড়ে, গাছের শাখা পোশাখা বাড়ার জন্য পিজিআরের ভূমিকা অনস্বীকার্য। তবে এই সময় একবারই প্রয়োগ করবেন। এই সময় প্রয়োগ করার পরে আপনি আবার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনি আবার প্রয়োগ করতে পারেন। যে কোনো ছোট বড় যে কোনো গাছে আপনি পিজিআর একবারই প্রয়োগ করবেন। পিজিআরের সবসময় আর কি ডোজ 1 থেকে 1.5 ml, আপনারা 25 থেকে 40 ফোঁটার মধ্যে নিলে যথেষ্ট। এই পিজিআর প্রয়োগ যে করবেন তার প্রায় 1 থেকে 2 দিন পরে আপনারা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন। বাজার চলতে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট, রাসায়নিক মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা প্রয়োগ করবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে ছাদ বাগানের যে জায়গাতে সর্বাধিক রৌদ্র লাগে সেই জায়গাতে আপনার ছাদ বাগানের এই যে বেদানা গাছটি বা এই যে গাছটি আপনাকে অবশ্যই রাখতে হবে, কারণ এই সময় প্রচুর পরিমাণ কিন্তু এর এনার্জির প্রয়োজন। এনার্জিটা যেন কোনোভাবেই কম না হয়, এই জন্য কিন্তু গাছকে প্রচুর পরিমাণ এনার্জির মধ্যে রাখতে হবে। ছাদ বাগানের ডালিম বা আনার গাছে যদি এইভাবে আপনি পরিচর্যা করেন, এইভাবে সার প্রয়োগ করেন, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করেন, একটা সময় দেখলেন ছাদ বাগানের আপনার গাছে প্রচুর পরিমাণ ফলন আসছে, প্রচুর পরিমাণ কুড়ি আসছে এবং সেগুলো শক্তিশালী হচ্ছে।
কারণ আমাদের বেশিরভাগ ডালিম বা আনার গাছের ডালিম বা আনার পড়ে যায় অপুষ্টিজনিত কারণে, ফুল ঝরে পড়ে অপুষ্টিজনিত মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত কারণে। তাই সমস্ত খাবার যদি আমরা আগে থেকে দিয়ে গাছকে প্রিপেয়ার্ড করে রাখি, তাহলে গাছের ফুল আসবে যেমন, ফুলগুলো ঝরে পড়ার প্রবণতা কম হবে। তো আজকের এই সাধারণ ভিডিওর মধ্য দিয়ে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পাশাপাশি আজকের ভিডিও থেকে আপনি যদি কোনো তথ্য পেয়ে থাকেন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।